আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ইন্দোনেশিয়ান অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। মুভিটির নাম শ্যাডোস অফ ডেথ। এটা এমন একটা ভয়ঙ্কর গ্যাংয়ের নাম যারা টাকার বিনিময়ে যে কাউকে নির্দ্বিধায় খুন করে ফেলে। এই গ্যাং তরবারি এবং পিস্তল দুটোই চালাতে এতটা দক্ষ যে এদের কেউ যদি আপনার সামনে এসে দাঁড়ায় তো জাস্ট 1 সেকেন্ড সময় পাবেন, এর মাঝেই আপনার মাথাটা আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়বে। আর এদের এই দানবীয় ক্ষমতাটা এমনি এমনি আসেনি। এদেরকে নিষ্ঠুর বানানোর জন্য নির্মম সব ট্রেনিং দিয়ে এদের মাঝে থেকে সকল ইমোশনাল অনুভূতি চিরতরে বের করে ফেলা হয়, যাতে এরা কারো প্রেমে না পড়ে বা কারো কষ্টে ইমোশনাল হয়ে না পড়ে। কিন্তু 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 কেমন হবে যদি এমন ভয়ঙ্কর গ্যাংয়ের একটা মেয়ে অফিসের নিয়ম ভেঙে কারোর প্রতি ইমোশনাল হয়ে পড়ে এবং তার জন্য পুরো একটা শহরের বাঘা বাঘা সকল মাফিয়াদের সাথে টক্কর নেয়। মুভির অ্যাকশন বাপরে বাপ, অ্যাকশন সিনগুলো দেখার সময় শরীরে পুরো কাটা দিয়ে উঠবে। আর হ্যাঁ, মুভিটি অ্যাকশন সিনের জন্য 2টি অ্যাওয়ার্ড জিতেছে। সো বুঝতেই পারছেন কি লেভেলের অ্যাকশন দেখতে চলেছেন। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা রাতের অন্ধকারে গহীন জঙ্গলের মাঝে একটা আস্তানা দেখতে পাই। এটা জাপানের সবচেয়ে বড় মাফিয়া সংগঠন অনোরি গোত্রের আস্তানা। এই সংগঠনের মূল লিডার হচ্ছে ইয়োশিনোরি, আর তার নিচের লেভেলের লিডার হচ্ছে কেনজিরো। এই এলাকাতে ইয়োশিনোরির ক্ষমতা এতটাই যে সে যে কোনো মেয়েকে নিজের ইচ্ছে মতো ইউজ করে। এই তো আজকেও তাকে মনোরঞ্জন করার জন্য এলাকার একটা গায়িকা মেয়েকে এখানে ডেকেছে এবং মেয়েটির আসার অপেক্ষা করতেছে। এদিকে এই আনন্দঘন মুহূর্তে কেনজিরো ইয়োশিনোরির সিকিউরিটি দেওয়ার জন্য বাহিরে অনেকগুলো সিকিউরিটি গার্ড মোতায়েন করেছে। এসব দেখে ইয়োশিনোরি বলে, এত সিকিউরিটির কি দরকার? কার হিম্মত আছে আমাকে মারতে আসবে? তখন কেনজিরো বলে, বস এবারের বিষয়টা একটু অন্যরকম। ভয়ঙ্কর আত্মায়ী দল শ্যাডোস অফ ডেথ এবার আমাদের পিছনে লেগেছে। এরা একটা পেশাদার কিলার বাহিনী। এই বাহিনী এতটাই রহস্যময় যে কেউ জানে না এই বাহিনীকে আসলে কে চালায়। এরা ঘাপটি মেরে অন্ধকারের মাঝে মৃত্যু ছায়ার মতো উৎ পেতে থাকে। এদের হাতে থাকে ধারালো তরবারি। কিছু বুঝে ওঠার আগেই এরা এক কোপে গলা কেটে মাথা আলাদা করে ফেলে। মানে এই দলের প্রতিটি সদস্য এক একটা নিনজা। ইয়োশিনোরি ক্ষিপ্ত হয়ে যায় ও রেগে মেগে বলে, বাচ্চাদেরকে ভয় দেখিয়ে ঘুম পাড়ানোর কাহিনী আমাকে শোনাতে আসবে না। এমন সময়ে সেই গায়িকা মেয়েটি আসলে মুহূর্তের মাঝে ইয়োশিনোরি রোমান্টিক মুডে চলে যায়। কারণ ইয়োশিনোরি যত রাগে ও ভয়ঙ্কর মাফিয়াই হোক না কেন, মেয়েদের প্রতি তার সেই লেভেলের দুর্বলতা। তো ইয়োশিনোরি মেয়েটিকে আলাদা একটা রুমে এনে গান গাইতে লেগে দেয়। মেয়েটি গান গাওয়া শেষ করতেই ইয়োশিনোরি উঠে দাঁড়ায় ও নিজের কাপড় খুলতে খুলতে বলে, আশা করি তুমি খুব ভালো করেই জানো এখন তোমাকে কি করতে হবে। এই বলে ইয়োশিনোরি কাপড় খুলে মেয়েটির কাছে আসে ও খপ করে মেয়েটির গলা ধরে বলে, তাড়াতাড়ি রেডি হ। ঠিক তখনই দেখি নিনজা পোশাকধারী একজন লুকিয়ে ইয়োশিনোরির রুমে প্রবেশ করতেছে। তো রুমে অন্য কারো অস্তিত্ব টের পেয়ে যেই না ইয়োশিনোরি পিছন ফিরে তাকায়, এই গেল। কেনজিরো গায়িকা মেয়েটিকে ধমক দিয়ে বলে, বল এটা কে করেছে? কিন্তু এই মেয়ে তো চেনে না, তাই মেয়েটি শুধু ইশারা দিয়ে পিছনে দেখায়। কেনজিরো পিছনে তাকালে দেখে সেখানে তো 4টি মূর্তি আছে। কেনজিরো বুঝে যায় এই 4টি মূর্তির মাঝে যে কোনো একটাতে হত্যাকারী লুকিয়ে আছে। তাই সে 4টি মূর্তির দিকে এলোপাতাড়ি গুলি করে পুরো ঝাঁঝরা করে দেয়। মূর্তিগুলোর মাঝে তো কেউ ছিল না, বাট গুলির কারণে সেগুলো থেকে কেমন যেন এক বিষাক্ত ধোঁয়া বের হয়, যার ফলে কেউ আর চোখে দেখছে না। ব্যাস এবার আসল খুনির এন্ট্রি হয়। এরপর কোনো কথা নেই, এই লে। তো কিলার এভাবে রাক্ষসের মতো সবার হাত পা গলা কচু কাটার মতো কেটে কুটে একাকার করে যাচ্ছে। তাতে আমরা স্পষ্ট বুঝতে পারি এসব কিলারকে তার সংগঠন এমনভাবে ট্রেন দেয় যে এদের মাঝে বিন্দুমাত্র কোনো দয়া মায়া কাজ করে না। আর উপরমহল থেকেও এদেরকে এমন নির্দেশ দেওয়া আছে যে মিশনের সময় কারোর প্রতি বিন্দুমাত্র ইমোশনাল হওয়া যাবে না। তাই কিলারটি সেই নির্দেশ মতোই ননস্টপ কচু কাটা করে যাচ্ছিল। সব ঠিকভাবেই যাচ্ছে, বাট একটা পর্যায়ে কিলারটি যেই না কেনজিরোকে গুলি করে, সেটা গিয়ে মিস্টেকলি সেই গায়িকা মেয়েটিকে লাগে।
ব্যাস এটা দেখে কিলার যেই না ইমোশনাল হয়ে যায়, এই সুযোগে কেনজিরো কিলারকে ধ্যানাধ্যান গুলি করে দেয়। কিলার তখন মৃত্যুসজ্জায় লুটে পড়লে কেনজিরো এসে কিলারের ফেস থেকে মাস্কটা খুলে ফেলে ও আমরা দেখি কিলারটি আসলে একটা মেয়ে। এই মেয়েটির নাম নোমি, বাট এর সংগঠনের দেওয়া কোড নাম 13। তো হঠাৎ লাইট সব বন্ধ হয়ে যায়। কেনজিরো বুঝতে পারে এখানে আবার কারো আগমন ঘটেছে, তাই সবাই ভয়ে আলো জ্বালাতে ব্যস্ত হয়ে পড়ে। তো একটা ছেলে গ্যাস লাইট জ্বালিয়ে সামনে তাকাতেই দেখে 13-এর মতো সেম পোশাকের একজন সামনে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই এলে তো যে কিলারটি এতক্ষণ থেকে ফাইট করে যাচ্ছে ও 13-এর মতো একটা মেয়ে এবং এর নাম উম্বোরা। এই উম্বোরা হচ্ছে 13-এর মেন্টর মানে প্রশিক্ষক। তো মিশনের একটা পর্যায়ে উম্বোরা সে গায়ক মেয়েটির সামনে এসে পড়ে। এই মেয়েটিকে মিস্টেকলি গুলি করার কারণে 13 ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই উম্বোরা রাগ করে এই মেয়েটিকে নির্মমভাবে মেরেই ফেলে। যা দেখে এটা বুঝতে পারি 13-এর মনে তাও একটু দয়ামায়া আছে, বাট এই উম্বোরা একেবারেই নির্দয়। তো এবার উম্বোরার কেনজিরোকে হত্যা করার পালা, তাহলেই তার মিশন কমপ্লিট। তো ফাইনালি উম্বোরা কেনজিরোকে হত্যা করতে আসলে কেনজিরো বলে, আমাদের লিডার ইয়োশিনোরিকে তো হত্যা করেছই, তাহলে কেন আমার পিছনে পড়ে আছো? উম্বোরা বলে, কারণ আমরা পুরো অনরি গ্যাংকে খতম করার কন্ট্রাক্ট পেয়েছি, আর ইয়োশিনোরির পরে তুমি হবে অনরি গ্যাংয়ের লিডার, তাই তোমাকেও খতম করতে হবে। এটা শুনে কেনজিরো রেগে মেগে তার তরোয়ার নিয়ে উঠে দাঁড়াতেই এই গেল। তো উম্বোরা 13-এর কাছে এসে 13-এর সেন্স ফেরানোর জন্য একটা ইনজেকশন ধ্যাম করে 13-এর বুকে মেরে দিলে উম্বোরা 13-কে শান্ত করে বলে, এখানকার মিশন কমপ্লিট, নিজের জিনিসপত্র নিয়ে চলে আসো। 13 রেডি হতে গিয়ে গায়িকার লাশ দেখে ইমোশনাল হয়ে যায়। তো উম্বোরা গাড়িতে করে 13-কে নিয়ে ফিরতেছে, আর 13 উদাস হয়ে এখনো গায়িকাটার কথাই ভাবতেছে। একটু পর নিজেকে সামনে নিয়ে 13 বলে, ম্যাম নেক্সট কাকে মারতে হবে? উম্বোরা বলে, এখন থেকে তুমি কোনো মিশনেই যাচ্ছ না। কেন ম্যাম, আমি কি মিশনে ফেল করেছি? হ্যাঁ ম্যাম, আমি তো মেইন টার্গেটকে খতম করেছিলাম, কিন্তু লাস্টে ওই মেয়েটি, আসলে আমি জানতাম না ওখানে সাধারণ একটা মেয়ে থাকবে। উম্বোরা রেগে মেগে বলে, তুমি ফেল হয়েছো কারণ তুমি ইমোশন দেখিয়েছো, কিন্তু তুমি ভুলে গিয়েছো যে আমরা ভাড়াটে খুনি। মানুষকে খুন করাই আমাদের পেশা, আমাদের মাঝে বিন্দু মাত্র ইমোশন থাকতে নেই। তোমাকে বেস্ট বানানোর জন্য আমি মেন্টর হিসেবে তোমাকে অনেক ট্রেনিং দিয়েছি, সেগুলো ভুলে গেলে চলবে না, বুঝেছো 13? ম্যাম, আমি জাস্ট কোনো নাম্বার নই, আমার একটা নামও আছে, আমার নাম। এই বলে 13 তার নাম মনে করার অনেক চেষ্টা করে, বাট কিছুতেই মনে করতে পারছে না। উম্বোরা তখন একটা মেডিসিনের ডিব্বা দিয়ে বলে, এগুলো খাও। আসলে এগুলো হলো মানুষের ভেতরের সত্তাকে বা ইমোশনকে ধ্বংস করে দেওয়ার মেডিসিন। 13 মেডিসিন নিলে উম্বোরা বলে, আমি তোমার উপরে যে কঠোরতা দেখাচ্ছি তা আমার প্রশিক্ষক মাস্টার বুড়াইয়ের তুলনায় কিছুই না। মাস্টার বুড়াই এমন ভয়ঙ্কর যে তার নাম শুনলেই ভয়ে সবার রক্তহীন হয়ে যায়। তো 13-কে নিয়ে উম্বোরা তাদের গোপন আস্তানে ফিরে আসার পর একজন সিনিয়র অফিসার উম্বোরার কাছে মিশনের রিপোর্ট চায়। উম্বোরা বলে, মিশন সাকসেস, তবে 13 কাজের ফোকাস হারিয়েছে, তাই ওকে আবার ট্রেনিং সেন্টারে ফেরত পাঠাতে হবে। অফিসার কারণ জানতে চাইলে উম্বোরা বলে, 13-এর মনস্তাত্ত্বিক পুনঃপ্রশিক্ষণ দরকার। এর সহজ অর্থ হলো তাকে আবারও মগজ ধোলাই করা হবে, আর ভিতরের অবশিষ্ট মায়া মমতা ধুয়ে মুছে তাকে আবারও একটা নিখুঁত রোবোটিক খুনি মেশিনে রূপান্তর করা হবে। ঠিক সেই মুহূর্তেই কম্বোডিয়াতে এক বড় সড় গন্ডগোল বেঁধে যায়, যেখানে উম্বোরার যাওয়াটা জরুরি হয়ে পড়ে। সে নিজে যেহেতু 13-কে ট্রেনিং সেন্টারে নিয়ে যেতে পারছে না, তাই সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আপাতত জাকার্তায় পাঠানো হবে। সেখানে সে এক নির্জন পরিবেশে একা থাকবে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করবে। 13-কে একটা কার্গো বিমানে করে জাকার্তায় পাঠানোর ব্যবস্থা করা হয়। যাওয়ার আগে উম্বোরা তাকে শেষবারের মতো উপদেশ দেয়, মনে রেখো 13, প্রতিটি মিশনকে সফল করাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য। এটা শুনে 13 বলে ওঠে, জীবন? কিসের জীবন? আমার কি আদৌ কোনো জীবন আছে? এই বলে 13 রেগে মেগে চলে গেলে 13-কে যখন জাকার্তা পাঠানোর জন্য কার্গো বিমানে তোলা হয়, তখন উম্বোরা যেভাবে রক্তলাল চোখে 13-এর দিকে চেয়ে থাকে তাতে স্পষ্ট বোঝা যায় উম্বোরা এবার 13-কে কঠিন শিক্ষা দেবে। 13-এর মাঝ থেকে সকল ইমোশন, আবেগ সব চিপে বের করে ছাড়বে। তো 13-কে থাকতে দেওয়া হয় জাকার্তার এক কোণে পরিত্যক্ত এক সেফ হাউসে। চারদিকে হাড় কাঁপানো নীরবতা। 13-এর সময় কাটছে এখন ঘড়ির কাটার শব্দ গুনে আর হেডকোয়ার্টারের নির্দেশের অপেক্ষায়। প্রতিদিনের রুটিন অপেক্ষা করে
করা আর সেই লাল রঙের ওষুধগুলো খাওয়া, যা তার ভেতরের আবেগকে মেরে ফেলে। তো দিনের পর দিন যাচ্ছে, অথচ উম্বরা একে নিয়ে যাচ্ছে না কেন? এটা জানার জন্য 13 এদের সংস্থারই একটা গোপন আস্তানে এসে হেডকোয়ার্টারে কল দেয়। কিন্তু ওপাশ থেকে কোনো মানুষ নয়, বরং এক যান্ত্রিক রোবোটিক কণ্ঠ বলে, প্লিজ আপনার সিরিয়াল কোডটি বলুন। 13, আপনার উদ্দেশ্য বলুন, আমি উম্বরার সাথে কথা বলতে চাই। রোবটটি 13 এর কথায় গুরুত্ব না দিয়ে বলে, আপনি নিয়মিত ওই ওষুধটা খাচ্ছেন কি? হ্যাঁ খাচ্ছি। 13 হ্যাঁ খাচ্ছি বলতেই অপারেটর ধন্যবাদ জানিয়ে দুম করে লাইন কেটে দেয়। 13 বুঝতে পারে তাকে আসলে শাস্তি স্বরূপ এখানে পাঠানো হয়েছে, যাতে সে এখানে একা নিঃসঙ্গতায় থেকে ও ওষুধটি খেয়ে পুরো ইমোশনলেস হয়ে পড়ে। তো 13 তার বাসায় ফিরলে তার সেই বিল্ডিং এর সিঁড়িতে একটা পিচ্চি ছেলে ও তার মাতাল মাকে দেখতে পায়। পিচ্চিটির নাম মঞ্জি ও তার মায়ের নাম আস্তি। আস্তি ছিল মাদকের নেশায় পুরোপুরি আসক্ত। নেশার ঘোরে সে নিজের হুঁশ হারিয়ে ফেলছিল, তবুও ছেলেকে জড়িয়ে ধরে বলছিল, মঞ্জি আমরা আর গরিব থাকবো না, দেখিস আমাদের ভাগ্য এবার পাল্টে যাবে। মঞ্জি বলে, মা তুমি কথা দাও তুমি আর ওই লোকের ওখানে কাজ করবে না। মা বলে, করতে তো চায় না, কিন্তু কি করব বল, টাকা তো দরকার। এমন সময় পিচ্চিটি 13কে দেখে তাড়াহুড়ো করে তার মাকে রুমে নিয়ে গেলে এদের স্টোরিটা 13কে ইমোশনাল করে দেয়। তাই 13 এদের রহস্যটা বোঝার জন্য লুকিয়ে এদের উপর নজর রাখতে শুরু করলে দেখে গুন্ডা টাইপের কিছু লোক মহিলাটির বাসায় এসেছে এবং হাগা নামের একটা লোক মহিলাটির সাথে কথা কাটাকাটি করতেছে। কথা কাটাকাটির একটা পর্যায়ে হাগা মহিলাটিকে মারতে শুরু করে রুমের ভিতরে নিয়ে যায়। এরপর মহিলাটির চিৎকার শোনা যায়, বাট ভিতরে কি হয় সেটা 13 দেখতে পায় না। পরের দিন সকালে 13 তার অতীতের কিছু দুর্ঘটনার স্বপ্ন দেখে আতকে ঘুম থেকে ওঠে, যা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি 13 এর জীবনে অতীতের ভয়ঙ্কর কিছু একটা ঘটনা আছে। তো যাই হোক, 13 বিল্ডিং থেকে নিচে আসলে জানতে পারে ওই মহিলাটি মারা গেছে। যদিও পুলিশ এটাকে নর্মাল মৃত্যু বলতেছে, বাট 13 তো বুঝতেছে গত রাতের ওই লোকগুলোই মহিলাটিকে মেরে ফেলেছে। এটা ভেবে 13 ভিতরে ভিতরে রাগে ফুলতে থাকে। তো 13 তার বিল্ডিং এর নিকটে একটা স্টলে খাবার খেতে আসলে সেখানে মঞ্জি নামের সেই পিচ্চিটিও খাবার খেতে আসে, বাট তার কাছে টাকা নেই দেখে 13 তাকে খাবার খেতে দেয় ও মঞ্জির থেকে তার মায়ের মৃত্যুর ব্যাপারে জানার চেষ্টা করে। মঞ্জি প্রথমে হাগার ভয়ে তার মায়ের মৃত্যুকে নর্মাল মৃত্যু বললেও 13 যখন মঞ্জির কোমরে লুকিয়ে রাখা চাকুটা নিয়ে বলে, তোমার মায়ের নর্মাল মৃত্যু হয়েছে, তাহলে এটা নিয়ে ঘুরতেছো কেন? কাকে মেরে বদলা নিতে চাচ্ছ? এবার মঞ্জি মুখ খুলে ও কান্নায় ভেঙে পড়ে বলে, হাগা নামের এক লোকের কাছে আমার মা কাজ করতো, আর সেই হাগায় আমার মাকে নির্মমভাবে আমার চোখের সামনে মেরে ফেলেছে। আমি মাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু হাগা আমাকে অনেক মেরেছে। মঞ্জির কান্না দেখে 13 এর ভিতরকার সেই পাথর যেন গলতে শুরু করে। সে স্থির থাকতে পারে না। সে বলে, তোমার মায়ের কবরের পাশে যেতে চাও? মঞ্জি হ্যাঁ বললে 13 মঞ্জিকে তার মায়ের কবরের পাশে নিয়ে আসেও বলে, নাও মায়ের সাথে কথা বলো। মঞ্জি কি বলবে বুঝতে না পারলে 13 সেই কবরের উপর এমন শান্তভাবে মাথা রাখে যেন 13 ও তার মাকে এইভাবে মিস করতেছে এবং 13 এর জীবনেও এমন সেম ঘটনা ঘটেছে। তো 13 মঞ্জিকে বলে, এভাবে মাথা রেখে তোমার মনের কথাগুলো মাকে বলো, সে সব শুনতে পাচ্ছে। মঞ্জি তখন ইমোশনাল হয়ে তার মায়ের সাথে অনেক কথা বলে। ওর শেষে মাকে কসম দিয়ে বলে, মা আমি তোমার হত্যার বদলা অবশ্যই নিব, হয়তো আমি মারা যাব তবু বদলা নিব। 13 ভরসা দিয়ে বলে, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এরপর 13 মঞ্জিকে নিয়ে বাইকে করে ফিরতে থাকলে মঞ্জি খুশি হয়ে বলে, আচ্ছা দিদি তোমার নাম কি? 13 বলে, কাল যখন আবার আমাদের দেখা হবে তখন বলবো। এটা শুনে মঞ্জি 13কে বড় বোনের মতো পরম এক ভালোবাসায় জড়িয়ে ধরে। পরের দিন 13 আবার তার অতীতের দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে আতকে ওঠে। তবে আজকে সে আর সেই লাল বড়িটা খায় না, মানে সে এবার তার ভিতর থেকে ইমোশনকে ভাগাতে নয় বরং জাগাতে চাচ্ছে। তো 13 গোসল করে ফিরলে দেখে তার দরজার সামনে একটা কাগজ পড়ে আছে। 13 দেখে সেখানে তাদের রাতের সেই বাইক ড্রাইভিং এর ফটো আঁকা। মানে রাতের সেই মুহূর্তটা মঞ্জির এতটা ভালো লেগেছে যে মঞ্জি ভালোবেসে এটা এঁকেছে। 13 তখন খুশি হয়ে মঞ্জির রুমে আসলে দেখে মঞ্জি নেই। 13 মঞ্জিকে রুমে রুমে খুঁজতেছে। এমন সময় পাশের রুমে একটা অপরিচিত ছেলের আওয়াজ শুনতে পায়। ছেলেটির নাম জেকি। এ আসলে হাগার আন্ডারে কাজ করে। জেকি হাগার নির্দেশে এখানে এসেছে সকল প্রমাণ নষ্ট করার জন্য। তো সে অনেক খোঁজাখুঁজির পর একটা পলিব্যাগ পায় যেখানে হাগার বিপক্ষে সকল প্রমাণ ছিল। জেকি সেটা পেয়ে তো মহা খুশি। এই খুশির ঠেলায় ছেলেটি পাউডার টেনে রিল্যাক্স হয়ে গেলে 13 এসে বলে, মঞ্জি কোথায়? জেকি জবাব না দিয়ে একটা চাকু বের করে। এরপর Di mana Monji? Kagak. তো 13 বলে, আমাকে হাগার কাছে নিয়ে চলো। ছেলেটি হেসে দেয় ও বলে, তোমার মাথা ঠিক আছে? হাগার কাছে যাবে মানে? 13 তখন জেকিকে আরো মারলে জেকি রাজি হয়ে যায়। তো গাড়িতে উঠে জেকি বলে, হাগার সাথে দেখা করা মানে মরণ কুয়ে ঝাঁপ দেওয়া, কারণ হাগার সাথে স্বয়ং জাকার্তার সবচেয়ে বড় রাজনীতিবিদ শোয়েব মিত্র এবং তার ছেলে আরিয়েল জড়িত। 13 বলে, হাগার সাথে মঞ্জির মা আস্তির কি সম্পর্ক? জেকি বলে, হাগা ও পুলিশ অফিসার প্রসিডিও এরা দুজনে একজোট। এরা নানা মেয়েদেরকে তুলে এনে জোর জবরদস্তি করে, আর এই কাজে এদের সাথে আরেকজন আছে, সেটা স্বয়ং রাজনীতিবিদ শোয়েব মিত্রের ছেলে আরিয়েল। এরা
এরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে এবং সকল খারাপ কাজ এরা একসাথেই করে, আর যে মেয়ে এদের বিরুদ্ধে দাঁড়ায় এরা সেই মেয়েকেই এভাবে শেষ করে দেয়। 13 বলে পুলিশ ফোর্স এদের বিরুদ্ধে কিছু করে না? জেকি হেসে দিয়ে বলে পুলিশ তো এদের পকেটেই। 13 বলে আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি? জেকি বলে হাগাও তার যমজ বোন সুরিয়ার কাছে। তো জেকি 13কে একটা বারে নিয়ে আসে যেখানে হাগা আছে। 13 আশেপাশে শুধু মঞ্জিকে খোঁজার চেষ্টা করে। জেকি বলে আচ্ছা তুমি হাগার কাছে গিয়ে কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবো মঞ্জি কোথায়। কি তোমার মাথা ঠিক আছে? তো এমন সময় হাগার বোন সুরিয়া জেকির দিকে তাকালে জেকি বলে হাগার জন্য মেয়ে এনেছি। এটা শুনে সুরিয়া 13কে সিকিউরিটি রুমে বা ক্যামেরা কন্ট্রোল রুমে নিয়ে এসে পুরো শরীর নিচ থেকে উপর পর্যন্ত চেক করে ও বলে তোর নাম কি? 13 তো নাম মনে করতে গেলে মাথা বিগড়ে যায়, তাই সে সাইকোর মতো হতে শুরু করে। পাশ থেকে দুম করে জেকি বলে শাড়ি, ওর নাম শাড়ি, একটু লাজুক মেয়ে তো তাই কথা বলছে না। তো বস কোথায়? কেন? মঞ্জির ব্যাপারে কথা ছিল। এটা শুনে সুরিয়া 13কে এই রুমে রেখে জেকিকে হাগার কাছে নিয়ে যায়। তো 13 দেখে এই রুমে থেকে সকল ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে। 13 তখন ফুটেজগুলো ঘেটে চেক করতে থাকে কোনো ফুটেজে মঞ্জিকে দেখা যায় কিনা। তো অনেক চেষ্টার পর একটা ফুটেজে মঞ্জিকে দেখতে পাই। ওদিকে হাগা জেকিকে মারতে থাকে ও বলে তোর আসতে এত দেরি হলো কেন? আর তোর মাথায় আঘাতের চিহ্ন কিসের? পাশ থেকে সুরিয়া বলে হাগা ও তোর জন্য একটা মেয়ে এনেছে, সিকিউরিটি রুমে রেখেছি। হাগা তখন মেয়েটিকে আনতে লোক পাঠাই। এদিকে 13 ক্যামেরা ফুটেজে মঞ্জিকে যে রুমে নিয়ে যাওয়া দেখা যাচ্ছে সেই রুমটা খুঁজতে যাওয়ার জন্য বের হতেই তো 13 হাগার মুখোমুখি হয়ে রেগে মেগে বলে মঞ্জি কোথায়? তখন হাগা একটা ইনজেকশন নিয়ে যে সাধারণ একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল 13 জেকিকে সেই মেয়েটিকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। এরপর 13 একাই পুরো হাগা গ্যাংয়ের সাথে মোকাবেলা করার জন্য রেডি হয়। ব্যাস শুরু হয় ওয়ান ম্যান আর্মি টাইপের মাথা নষ্ট করা অ্যাকশন। জেকি চিল্লিয়ে 13কে বলে ওই মেয়ে তাড়াতাড়ি পালা, পুলিশ এসেছে। এই বলে জেকি পালাচ্ছে, বাট 13 এখনো অ্যাকশন মোডেই আছে, কারণ তার কিলিং মিশন এখনো শেষ হয়নি। এটা দেখে জেকি মেয়েটিকে নিয়ে একাই সেখান থেকে বের হলে একটু পর 13 মিশন শেষ করে বেরিয়ে আসে ও গাড়িতে বসে বলে এবার চলো। জেকির তো মাথা খারাপ হয়ে গেছে, এটা কি হয়ে গেল? এখন তো এই হাগার গ্যাং একে ছাড়বে না। তাই জেকি 13 এর উপর প্রচন্ড রেগে যায় ও রেগে মেগে 13কে মাঝপথেই নামিয়ে দিয়ে চলে যেতে ধরলে 13 থামায় ও বলে মঞ্জিকে খুঁজতে হবে, এর জন্য তোমার হেল্প লাগবে। জেকি বলে অন্য কাউকে খোঁজো। এই বলে জেকি চলে যেতে থাকলে 13 বলে থামো, আজকে বাসাতে যেও না, হাগারের লোক তোমার উপর হামলা করতে পারে। কিন্তু জেকির মেজাজ 13 এর উপর এতটা খারাপ হয়ে আছে যে জেকি 13কে গালি দিয়ে বাসায় চলে যায়। সিন চলে আসে সেই রাজনীতিবিদ শোয়েব মিত্র ও তার ছেলে আরিয়েলের কাছে। এখানে এদের আলাপ শুনে আমরা বুঝতে পারি মঞ্জির মা আসলে আরিয়েলের দ্বারা প্রেগনেন্ট হয়েছিল, আর এই জন্যই এরা মঞ্জির মাকে মেরে ফেলেছে। তো আরিয়েলের ভুলের কারণে এত কিছু হয়ে যাচ্ছে। এটা নিয়ে আরিয়েলের বাবা আরিয়েলকে বকেও বলে যে মেয়েটি আমাদের পিছু লেগেছে এই মেয়েটি নারী নক্ষত্র বের করো। ব্যাস এটা শুনে আরিয়েল গ্রাউন্ড ফ্লোরের একটা রুমে আসলে আমরা দেখি মঞ্জিকে এখানে বন্দি করে রাখা হয়েছে। আরিয়েল এসে মঞ্জিকে বলে একটা মেয়ে তোকে খুঁজতেছে, মেয়েটিকে। মঞ্জি জবাব না দিয়ে বরং আরিয়েলের মুখে থুতু দিলে আরিয়েল রেগে মেগে একটা মাস্ক পরে মঞ্জিকে মারতে শুরু করে। সিন 13 এর কাছে আসলে দেখি সে মেঝেতে সাইকোর মতো শুয়ে আছে ও তার লাল বড়িগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাগে মঞ্জির গা ছটফট করতেছে, বাট মঞ্জি নিজেকে সামলে রাখার প্রচুর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মঞ্জি আর নিজেকে সামলে রাখতে পারে না। সে রেগে মেগে এই রাতের বেলাতেই বাইক নিয়ে তার গোপন স্থানে আসে ও সেখান থেকে গোপন ভল্ট থেকে ইমার্জেন্সি পিস্তলটা নিয়ে নেয়। অফিস থেকে নির্দেশ ছিল এটা কেবল অফিসিয়াল কাজে ইমার্জেন্সি মুহূর্তেই নেওয়া হবে, কিন্তু আমরা বুঝতে পারি 13 এটা আনঅফিসিয়াল কাজে ইউজ করতে যাচ্ছে। বাট প্রশ্ন হলো 13 এটা কেন নিল? সিন তখন জেকির কাছে আসলে দেখি হাগার গুন্ডারা অলরেডি জেকির বাসাতে চলে এসেছে, আর এমনটা যে হবে এটাই 13 আন্দাজ পেয়েছে। তো হাগার ফ্রেন্ড পুলিশ অফিসার প্রসিটিও জেকির দিকে বন্দুক তাক করে বলে শালা তুই আমাদের লোক হয়ে আমাদের পিছনে লেগেছিস, এত বড় সাহস তোর কি করে হলো? বল ওই মেয়েটিকে। জেকি হাউমাউ করে কাঁদতে থাকেও বলে ভাই সত্যি বলছে আমি মেয়েটিকে চিনি না,
ওর সাথে আমার কোনো সম্পর্কও নেই। কিন্তু না, প্রসিডিও বিশ্বাস করছে না। এমন সময় একজন গুন্ডা প্রসিডিওকে বলে, ভাই বাহিরে কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। প্রসিডিও বলে, যা দেখে আয়। এটা শুনে লোকটি বাহিরে তাকাতেই তো 13 প্রসিডিওর মাস্ক খুলে ফেলে বলে, বল মঞ্জি কোথায়? এটা শুনে প্রসিডিও হাসতে থাকে ও বলে, সাধারণ একটা ছেলের জন্য এত খুন খারাপি করছিস? আর এত কিছু করেই কি করবি? সে তো খুব শীঘ্রই মরতে চলেছে। এটা শুনে 13 রেগে মেগে প্রসিডিওর গলা টিপে ধরলে পিছন থেকে জেকি এসে 13কে হামলা করে। জেকি আসলে নিজের জানটা বাঁচানোর জন্য প্রসিডিওর পক্ষ নিচ্ছে। তো এই সুযোগে প্রসিডিও পালাতে থাকলে 13 জেকিকে পিস্তল তাক করে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর প্রসিডিওর পিছু নিতে ধরতেই আরিয়েল 13 মাথায় ধ্যাম করে একটা মেরে দিলে 13 লুটে পড়ে যায়। প্রসিডিও এসে 13কে জানে মেরে ফেলতে নিলে আরিয়েল বলে, না এখনই না, ড্যাডিকে আগে জানাতে হবে। এই বলে আরিয়েল তার বাবাকে ফোন করতে সাইডে গেলে প্রসিডিও 13 কানের কাছে এসে হিংস্র স্বরে বলে, আমি তোকেও মঞ্জিকে এমন কষ্ট দিয়ে মারবো তোর। তো আরিয়েল রেগে মেগে আবার 13কে ধ্যাম করে একটা মারে আর সিন চলে আসে উম্বরার কাছে। সে একটা মিশন থেকে ফিরছিল। এমন সময় তার বস উম্বরাকে বলে, তুমি 13কে মনস্তাত্ত্বিক পুনঃপ্রশিক্ষণের জন্য জাকার্তা পাঠিয়েছ, যাতে ও পার্সোনাল ইমোশন প্রফেশনের মাঝে না আনে। অথচ ও ওদিকে পার্সোনাল ইমোশনে জাকার্তা শহরে লাশের পাহাড় বানিয়ে ফেলেছে। আজকে ও আমাদের পারমিশন ছাড়া ইমার্জেন্সি ভল্ট থেকে পিস্তল নিয়েছে। এটা শুনে উম্বরা তো রীতিমতো অবাক। সিন কাট হলে দেখি 13 আবার তার অতীতের ফ্ল্যাশব্যাক দেখতেছে এবং তার হুঁশ ফিরতেই সে দেখে আরিয়েল বন্দি করে ফেলেছে। তো 13 নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আরিয়েল বলে, কোনো লাভ নেই, আজ পর্যন্ত কেউ এখান থেকে পালাতে পারেনি। এরপর আরিয়েল 13 কাছে এসে বলে, আচ্ছা একটা কথা বলি, আজ তুমি এক রাতেই আমার 2টি বন্ধুকে মেরে ফেলেছ, কিন্তু কেন? ওই শালা হারামির বাচ্চা মঞ্জির জন্য? 13 জবাব না দিলে আরিয়েল মারতে শুরু করে। 13 বলে, তুই মঞ্জির মাকে কেন মেরেছিস? আরিয়েল অবাক হয়ে বলে, তুই হাগাও প্রসিডিওকে তাহলে এই জন্য মেরেছিস যে আমি ওই শালিকে মেরেছি? বলতো ওই শালি তোকে কি দিয়েছে? 13 বলে, কিচ্ছু নয়। আরিয়েল রীতিমতো অবাক হয়ে বলে, আরে বাপরে, তুই দেখি পুরো সাইকো। তোর জানা দরকার ছিল ওর মা আমাকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করছিল। শালি খুব শীঘ্রই আমার বাবা এখানকার গভর্নর হবে। তার মানে বুঝতেছিস, তার মানে আমিও একদিন এখানকার গভর্নর হব। আর তুই কিনা আমার পিছনে লেগেছিস। এটা শুনে 13 ভয় না পেয়ে বরং হাসতে থাকলে আরিয়েল ছুরিহার থেকে ব্যাট নিয়েই ধ্যাম করে মারতে ধরে। ঠিক তখনই আরিয়েলের বাবা আসেও আরিয়েল থেমে যায়। আরিয়েলের বাবা বলে, এই মেয়ে একাই এতগুলো মানুষকে মেরেছে, পুলিশকে মেরেছে, তোমার 2 বন্ধুকে মেরেছে, রাইট? হ্যাঁ। আঙ্কেল আরিয়েলকে থাপ্পড় মেরে বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এই মেয়ে আমাদের অনেক কাজে আসবে। আরিয়েল বলে, আমি বুঝলাম না। আঙ্কেল বলে, যতদিন মঞ্জি আমাদের কাছে বন্দি আছে ততদিন এই মেয়েকে দিয়ে আমরা যে কোনো কাজ করাতে পারবো। সামনে কাবিলের সাথে আমাদের একটা ডিল আছে, পুরো $1 মিলিয়ন একটা ডিল। ওখানে এই মেয়ে আমাদের কাজে আসবে। কিন্তু আরিয়েল 13কে এক্ষুনি মেরে ফেলার জন্য বাবাকে রিকোয়েস্ট করতে থাকলে আঙ্কেল বলে, এই মেয়ে একাই 10-15টা পুলিশকে মেরেছে, সো কাবিলের গুন্ডারা এর সামনে কিছুই নয়, তাই ডিলটা হতে দাও, তারপরে এই মেয়ে ও মঞ্জিকে তুই যা করার করিস। এই বলে আঙ্কেল 13 কাছে এসে বলে, তুমি কে আমি জানি না আর জানতেও চাই না, তুমি ওই বাচ্চাকে চাও আর আমি তোমার সার্ভিস চাই।
সো ডিল এটাই। এই বলে আঙ্কেল চলে যায়। একটু পর জেকির মাধ্যমে মঞ্জিকে 13-এর সামনে আনা হয়। আমরা দেখি এরা মঞ্জিকে মেরে প্রায় আধমরা করে ফেলেছে। 13 মৃতপ্রায় মঞ্জিকে দেখে পাগল প্রায় হয়ে যায়। তো মঞ্জু অনেক কষ্টে উচ্চারণ করে বলে, দিদি অনেক ক্ষুধা পেয়েছে। 13 বলে, আগামীকাল আমি তোকে পেট ভরে খাওয়াবো এবং তোকে নিয়ে বাইকে করে ঘুরবো, ঠিক আছে? এই বলে 13 মঞ্জিকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। আর সিন চলে আসে পরের দিন কাবিলের সাথে ডিল করার লোকেশনে। একটা গাড়িতে মঞ্জু ও জেকিকে রাখা হয়েছে, আর একটা গাড়িতে 13কে রাখা হয়েছে। প্ল্যান হলো আরিয়েল যখন কাবিলের সাথে ডিল করতে যাবে তখন আরিয়েলের সাথে 13ও যাবে এবং কাবিলের লোকদেরকে মেরে শেষ করবে। তাহলে মিশন শেষে দ্বিতীয় গাড়িতে থাকা মঞ্জিকে ছেড়ে দেওয়া হবে, 13 মঞ্জিকে নিয়ে চলে যাবে। তো আরিয়েল ডিলটা করার জন্য গাড়ি থেকে নেমে কাবিলের দিকে যেতে থাকলে সুরিয়া 13কে বন্দুক ধরে সাথে করে নিয়ে চলে। আরিয়েল কাবিলের কাছে গিয়ে বলে, কাবিল তোর জন্য বোনাস হিসেবে এই মেয়েকে নিয়ে এসেছি, ডিল হলে এই মেয়ে তোর, এনজয় করিস। এই বলে আরিয়েল 13-এর হাতে পাউডার পাঠিয়ে দিলে কাবিলের লোক সেটা চেক করতে থাকে। পাউডার বলতে কি বোঝাচ্ছি বুঝে নিন। তো কাবিলের লোক চেক করে দেখে সব ঠিক আছে। এদিকে জেকি দেখে মঞ্জির অবস্থা খুবই খারাপ, মঞ্জির শ্বাসকষ্ট শুরু হয়েছে। জেকি আরিয়েলের বাবাকে বলে, স্যার একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এটা শুনে আরিয়েলের লোক জেকির দিকে পিস্তল ধরে, মানে তারা চুপ থাকতে বলতেছে। ওদিকে 13 টাকার ব্যাগটা নিয়ে এসে আরিয়েলকে দিয়ে বলে, এবার মঞ্জিকে ছেড়ে দাও। আরিয়েল 13-এর কথাই পাত্তা না দিয়ে 13কে একটা পিস্তল দিয়ে বলে, আমরা গাড়িতে গিয়ে বসতেই তুই কাবিলকে মেরে ফেলবি। 13 বলে, তাহলে মঞ্জির কি হবে? আরিয়েল বলে, চুপচাপ যা বলি সেটা কর। এই বলে 13কে কাবিলের কাছে পাঠালে এদিকে জেকি দেখে মঞ্জির কোনো সারা শব্দ নেই। জেকি তখন মঞ্জি মঞ্জি বলে ডাকতে থাকলে দেখি মঞ্জি মারা গেছে। এটা দেখি জেকি চিল্লিয়ে কান্না করতে শুরু করলে আরিয়েলের লোক জেকিকে মেরে মুড়ে চুপ করানোর চেষ্টা শুরু করে। তো ওদিকে 13-এর ইচ্ছার বিরুদ্ধে 13কে দিয়ে যা তা করানো হচ্ছে। এতে 13 রাগে সাপের মতো ফুসফুস করতেছে, বাট শুধু মঞ্জিকে বাঁচানোর জন্য মুখ বুজে সহ্য করে যাচ্ছে। কাবিল 13কে দেখে বলে, তোর ফেসে আঘাতের চিহ্ন কেন? 13 বলে, সরি আমি এটা ইচ্ছাই করছি না। এই বলেই 13 কাবিলের দিকে পিস্তল তাক করে। ঠিক এমন সময় জেকি গাড়ির ভিতর থেকে মাথা বের করে কাঁদতে কাঁদতে চিল্লিয়ে বলতে থাকে, মঞ্জি মারা গেছে দিদি, মঞ্জি মারা গেছে। তো 13-এর এমন রাক্ষসী রাগ আর হিংস্র জানোয়ারের মতো সবাইকে চিড়ে চুড়ে শেষ করা দেখে সুরিয়া 13-এর দিকে বন্দুক তাক করে চিৎকার করে বলে, শালিদ তুই আসলে কে, জবাব দে। এই বলে 13-এর দিকে একটা মিস ফায়ার করলে জেকি গাড়ি দিয়ে ধ্যান করে সুরিয়াকে মেরে দেয় ও ইশারায় 13কে বলে, আসো দিদি গাড়িতে ওঠো। 13 গাড়িতে উঠলে গাড়ি চলতে শুরু করে। সিন গাড়ির ভিতরে আসলে দেখি 13 মৃত মঞ্জিকে তার কোলে শুয়ে নিয়ে মাথায় আদর করে দিচ্ছে ও মায়াবী এক নজরে মঞ্জিকে এমনভাবে চেয়ে চেয়ে দেখতেছে যেন একজন বোন তার মৃত ভাইকে দেখতেছে। যে কি বলে, মন খারাপ করো না দিদি, তুমি তো মঞ্জিকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করেছো। বাই দ্য ওয়ে তোমার নাম কি দিদি? 13 নামটা তোমার আজব লাগে না?
অন্তত 007 রাখলেও কিছুটা ভালো লাগতো। এটা শুনে 13-এর ফেসে কিছুটা হাসি চলে আসে। আর এই সিচুয়েশনে 13কে হাসাতে পেরে জেকি ভীষণ খুশি হয়ে যায়। এবার জেকির হাসি মাখা মুখটা 13 পরম এক ভালোবাসায় চেয়ে চেয়ে দেখতে থাকে। হয়তো 13 ভাবতেছে এক ভাইকে হারালো আরেক ভাইকে পেয়েছে। তো এই ইমোশনাল মুহূর্তে হঠাৎ 13 কেন জানি জেকি বলে চিল্লিয়ে ওঠে। জেকি কিছু বুঝে ওঠার আগেই তো আমরা বুঝতে পারি 13কে আসলে তার টিম শ্যাডোস অফ ডেথ এর লোকেরাই তুলে এনেছে, সাথে উম্বরাও আছে। তো বস রেগে মেগে 13কে মারতে শুরু করে। ও বলে, তোকে নিজের ইমোশন কন্ট্রোলে আনার জন্য পুনঃ প্রশিক্ষণে রেখেছিলাম, আর তুই কিনা ইমোশনে পুরো জাকার্তা ধ্বংস করতে লেগে পড়েছিস। তুই কি ভুলে গেছিস আমাদের রুল ভঙ্গকারীর শাস্তি হচ্ছে মৃত্যু? এই বলে বস উম্বরার কাছে এসে বলে, খতম করে দিও, আর হ্যাঁ এটা করতে তোমার হাত যেন না কাঁপে। এই বলে বস চলে গেলে উম্বরা রেগে মেগে 13-এর মাথায় বন্দুক তো ধরে, বাট 13-এর দিকে তাকিয়ে সে কিছুতেই গুলি চালাতে পারছে না। উম্বরা নিজের বিবেকের সাথে যুদ্ধ করছে আর গুলি চালানোর আপ্রাণ চেষ্টা করছে। যে কি দুম করে উম্বরাকে আক্রমণ করে বসে। ও চিল্লিয়ে 13কে বলে, দিদি পালিয়ে যাও। তখনই দূরে থাকা বস ধ্যাম করে জেকির মাথা পড়া করে গুলি করে দেয়। ইসরে, বেচারি এক ভাইকে হারিয়ে আরেক ভাইকে পেয়েছিল, তাকেও হারালো। 13-এর রক্ত তো মাথায় উঠে গেছে, এখন সে পুরো সাইকো। বস 13কে গুলি চালাতে থাকলে 13 হাত বাঁধা অবস্থায় জানালার কাঁচ ভেঙে নিচে ঝাঁপ দেয়। এদিকে ততক্ষণে উম্বরা উঠে দাঁড়ালে বস উম্বরাকে বলে, তুমি তোমার দায়িত্ব শেষ করো। ওদিকে 13 দৌড়ে পাশের একটা সেকশনে ঢুকে পড়ে। ও একটা পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। পিছন পিছন এদের দলের একটা লোক সেখানে চলে আসে। লোকটি ভাবতেছে 13-এর হাত তো বাঁধা আছে, সো নো টেনশন। সে রিল্যাক্সে 13কে খুঁজতেছে। ওদিকে 13 শুধু তার হাতের বাঁধনটা কাটার চেষ্টা করে যাচ্ছে, কারণ জাস্ট এটা করতে পারলেই সে একাই 100। কিন্তু তার আগেই লোকটি টের পেয়ে যায় যে পিলারের ওপাশে 13 আছে, তাই সে দূর থেকে লাগাতার গুলি শুরু করে। কিন্তু এদিকে 13 শুধু তার হাতের বাঁধনটা খোলার চেষ্টা করে যাচ্ছে। লোকটি গুলি করা শেষে 13-এর কাছে আসে ও 13-এর গলা টিপে ধরে হাতের উপরে তোলে। কিন্তু এদিকে 13 শুধুই তার হাতের বাঁধনটা খোলার চেষ্টা করে যাচ্ছে, আর যেই না বাঁধনটা ছিঁড়ে ফেলে লেবেটা। তো উম্বরা এসেই 13কে টার্গেট করে গুলি শুরু করলে 13 দৌড়ে একটা আড়ালে এসে দাঁড়ায়। উম্বরা বন্দুক তাক করে 13কে খুঁজতে খুঁজতে একটা সেকশনের ভিতরে আওয়াজ শুনতে পেলে পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকতেই দেখে 13 সিলিন্ডার পোজে 2 হাত তুলে দাঁড়িয়ে আছে। এটা দেখে উম্বরা বন্দুক নামিয়ে বলে, 13 কেন তুমি এসব করছো? 13 বলে, আমি জানি না। এটা শুনে উম্বরা রেগে মেগে বলে, বেকুব মেয়ে। 13 বলে, সেটা আমি জানি। এটা শুনে উম্বরা রেগে মেগে বন্দুক তাক করতেই এই লে। তো 13 উম্বরাকে মেরে ফেলতে তো চাচ্ছে না, বাট কেউ একজন মরা ছাড়া এই যুদ্ধ শেষ হবার নয়। তাই 13 উম্বরাকে মারতে যাবে, তখন উম্বরা ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে ট্রেনিং দিয়েছিলাম। 13 ক্ষিপ্ত হয়ে বলে, এই দিন আমাদেরকে কেনই বা দেখতে হলো, বলো আমাকে। উম্বরা বলে, কারণ আমাদের জগৎটা এইভাবেই চলে। এটা শুনে 13-এর মেজাজ তো আরও খারাপ হয়ে যায়, বাট উম্বরার প্রতি থাকা তার ভালোবাসার কারণে অস্ত্র ফেলে দেয় ও বলে, আমি এই খেলা শেষ করতে চাই। উম্বরা 13-এর হাতে হাত রেখে বলে, এই খেলা শেষ হবার নয়। এই বলেই উম্বরা 13-কে নিচে ফেলে 13-এর গলায় চাকু ধরে ফেলে। এবার চাকু চালাবে, বাট 13-এর ফেসের দিকে তাকালে পিচ্ছে একটা মেয়ের মা মা বলে ডাকার স্বর উম্বরার কানে বাজে, আর উম্বরা থেমে যায়। তখন পিছন থেকে বস বলে ওঠে, উম্বরা ওকে খতম করো। কিন্তু উম্বরা 13-কে
থার্টিনকে না মেরে গলা থেকে চাকু সরিয়ে নিলে বস রেগে মেগে থার্টিনকে মেরে ফেলার নির্দেশ দিতে থাকে। তখন উম্বরা তো উম্বরার মৃত্যু সজ্জায় থার্টিনকে শেষ কি যেন একটা বাক্য বলার অনেক চেষ্টা করছে। অনেক কষ্টে বলে ওঠে, তোমার নাম থার্টিন নয়। এই বলে থার্টিনকে মায়ের মতো আদর করতে থাকে। আর সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় বহু বছর আগে থার্টিন তখন ছোট ছিল। উম্বরা একটা কিলিং মিশনে গেলে সেখানে মিশনের মাঝে উম্বরার হাতে একটা নিরীহ মেয়ে মারা যায়। সে আর কেউ নয়, থার্টিনের মা। চোখের সামনে মাকে মরতে দেখে থার্টিন মা মা বলে চিৎকার করতে থাকে। আর থার্টিনের মা মরার সময় নমি নমি বলে ডাকতে থাকে, মানে থার্টিনের আসল নামটা নমি। সিন বর্তমানে আসলে উম্বরা বলে, তোমার নাম নমি। নমি আমার সবচেয়ে প্রিয় মেয়ে। এই বলে উম্বরা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে থার্টিন উম্বরাকে জড়িয়ে ধরে ও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোট্ট নমি যখন মাকে হারিয়ে অসহায়ের মতো কাঁদছিল, তখন উম্বরাও নমিকে নিজের মেয়ে হিসেবে এভাবেই বুকে আগলে রেখে নিয়েছিল। সিন এখান থেকে কাট হয়ে চলে আসে মঞ্জি ও মঞ্জির মায়ের কবরস্থানে। থার্টিন কবরস্থানে আসে মঞ্জিকে মনে করে পাগলের মতো হাউমাউ করে কাঁদতেছে। এমন সময় সেখানে অস্ত্র হাতে দুইটা ছেলে ও একটা মেয়ে আসে। মেয়েটি এসেই থার্টিনের দিকে এলোপাতারে গুলি শুরু করে ও থার্টিনের কাছে এসে মাথায় পিস্তল ধরে বলে, হাই আমি 14। 14 নামটা আমার একদম পছন্দ না, আমার 13 নামটা চাই। কিন্তু 13 নামটা নিতে গেলে তো তোমাকে মেরে ফেলতে হবে। এই বলে মেয়েটি থার্টিনকে গুলি করতে যাবে, তার আগে কে যেন 14কেই আক্রমণ করে বসে। মেয়েটি সামলাতে না পেরে পালিয়ে যায় ও যেতে যেতে শয়তানি হাসি দিয়ে বলে, খুব শীঘ্রই আবার দেখা হবে। তখন যে লোকটি 13কে বাঁচালো সেই লোকটি বলে, এটা তো কেবল শুরু, এখন ধীরে ধীরে সবাই তোমার জান নিতে মরিয়া হয়ে উঠবে। 13 বলে, তুমি কে? তখন লোকটি তার মাস্ক খুলে ফেললে 13 অবাক হয়ে বলে, মাস্টার বুড়াই। মাস্টার বুড়াই বলে, এখন থেকে তোমার জান বাঁচানোর দায়িত্ব আমার। এই বলে বুড়াই হাত বাড়িয়ে দিয়ে বলে, কি ভাবতেছো 13? 13 কিছুটা বিরক্ত হয়ে হাত মিলিয়ে বলে, আমার নাম নমি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে মুভির শেষটা দেখে আন্দাজ করা যায় এই মুভির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই বের হবে। যদি বের হয় তো অবশ্যই এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিও এক্সপ্লেনের এডিটিং ও স্টোরি টেলিং দেখে অবশ্যই আন্দাজ করতে পারছেন ভিডিও বানাতে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, অথচ সেই তুলনায় এখনও আমার ভিডিওগুলোতে তেমন ভিউ হচ্ছে না। তাই প্লিজ ভিডিওতে লাইক দিবেন ও কমেন্ট করে ভালো মন্দ উৎসাহ দিবেন, এতে কাজ করার এনার্জি পাবো। আর হ্যাঁ, চ্যানেলটিতে খুব শীঘ্রই 1 লাখ সাবস্ক্রাইবার পাওয়ার খুব শখ, তাই সবাই সাবস্ক্রাইব করে দিন, আশা করি তাহলেই হয়ে যাবে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।